কি বলো? শুরু করি। একটু নিজ দায়িত্বে স্যার, এটা আনমিউট করে নেই। সবাই নিজ নিজ দায়িত্বে আনমিউট করে নেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো উত্তর দিতে হলে মুখে বলতে হবে না, আপনারা চাইলে আমাদের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে আপনি রিপ্লে করতে পারবেন। আচ্ছা, আমরা শুরু করি যেহেতু টাইম অনেক হয়ে গেছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম 299 থেকে 312 পর্যন্ত। 299 থেকে 312। তো গত ক্লাসটা একটু রিভিশন করি। জাকির বন্ধু, তুমি তো নতুন আসছো, তুমি তো মাঝে মাঝে ক্লাস করো, ক্লাস করো না। তো এই ক্লাসটা একটু শোনো, তোমার কাজে লাগবে। পিছনের ক্লাস তুমি তো গতকালকে ছিলে না। এই ক্লাসটা একটু শুনলে তোমার কাজে লাগবে। আর এই এই অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে আহ লিখিত প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। তো 299 ধারায় কি বলা আছে দণ্ডবিধি আইনের? 299 ধারা হচ্ছে অপরাধজনক নরহত্যা বা প্রাণহানি। 299 ধারায় বলা আছে অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি। আমি যে বলতেছি আমার সাথে সাথে আপনারা একটু বলবেন, মানে স্পিকার অন করে না, মানে আপনারা নিজেরা বলবেন আর কি। আমার সাথে সাথে বললে আপনার জন্য মানে কানে এবং মুখে কথাটা বাজবে। 299 ধারায়, দণ্ডবিধি আইনের 299 ধারায় বলা আছে অপরাধজনক নরহত্যা বা প্রাণহানি। 299 ধারায় অপরাধজনক নরহত্যা বা প্রাণহানি। 300 ধারায় হচ্ছে খুন। 300 ধারায় হচ্ছে খুন। এই যে আমাদের যে অপরাধজনক নরহত্যা বা খুন, এই 299 ধারায় এই অপরাধজনক নরহত্যার শাস্তি না। 299 ধারায় অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। 299 ধারায় হচ্ছে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। এবং 300 ধারায় হচ্ছে অপরাধজনক 300 ধারা হচ্ছে খুনের সংজ্ঞা। 300 ধারা হচ্ছে খুনের সংজ্ঞা। 300 ধারায় খুনের সংজ্ঞা। 299 ধারায় হচ্ছে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। 300 ধারায় হচ্ছে খুনের সংজ্ঞা। 301 ধারায় হচ্ছে শাস্তি। 301-এ বলা আছে একজনের মৃত্যু ঘটাতে গিয়ে অন্যজনের মৃত্যু ঘটালে এরূপ নরহত্যার শাস্তি। 301, একজনের মৃত্যু ঘটাতে গিয়ে অন্যজনের মৃত্যু ঘটালে এরূপ নরহত্যার শাস্তি। 301। 302 খুনের শাস্তি। 302 ধারায় হচ্ছে খুনের শাস্তি। এটা আমরা সবাই জানি, খুনের শাস্তি 302 ধারায়। আমরা ছোটবেলায় যারা সিনেমা দেখছি, সিনেমায় বলা আছে, সিনেমায় আদালতে যে বিচারক থাকে তিনি সবসময় রায় দেন 302 ধারায়। হ্যাঁ। তো এটা আমরা সবাই জানি, 302 ধারা হচ্ছে খুনের শাস্তি। 302 ধারায়, দণ্ডবিধি আইনের 302 ধারা হচ্ছে খুনের শাস্তি। 303 ধারা, 303 ধারা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করার শাস্তি মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করার শাস্তি মৃত্যুদণ্ড। এই 303 ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের সব থেকে হাই ভোল্টেজ ধারা। হাই ভোল্টেজ ধারা বলতে মানে সর্বোচ্চ শাস্তি ধারাই হচ্ছে 303। দণ্ডবিধি আইনের সর্বোচ্চ শাস্তি ধারা 303। এখানে শাস্তি মৃত্যুদণ্ড। 303-এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। একমাত্র মৃত্যুদণ্ড শাস্তি 303 ধারায় দণ্ডবিধি আইনের, এটা একটু মাথায় রাখি সবাই। দণ্ডবিধি আইনের 303 ধারায় হচ্ছে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এটার আর কোনো অপশন নাই। আর কোনো অপশন নাই, শুধুমাত্র এর শাস্তি মৃত্যুদণ্ড। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক, মানে এই যে আসামিটা এর আগে যে অপরাধ করছে তার শাস্তি অলরেডি হয়ে আছে, তার একটা শাস্তি হয়ে আছে। সেটা কি? যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড যদি কোনো আসামির হয়ে থাকে, এরপরে ওই যাবজ্জীবন কারাদণ্ডের ভোগকারী বা যাবজ্জীবন কারাদণ্ডের যে আসামি, ওই আসামি যদি পুনরায় আবার একটা খুন করেন, পুনরায় ওই আসামি আবার একটা খুন করেন, ওই আসামির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে ওই আসামির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি মৃত্যুদণ্ড। 303। এরপরে হচ্ছে 304। 304 ধারায় হচ্ছে অপরাধজনক নরহত্যার শাস্তি, যেটার সংজ্ঞা হচ্ছে 299। 299 ধারায় হচ্ছে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। 299 ধারায় হচ্ছে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। আর 304 ধারায় হচ্ছে অপরাধজনক নরহত্যার শাস্তি।
304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি। 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি। 304-এর ক, অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি। অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি 304-এর ক। এরপরে 304-এর খ। 304-এর খ হচ্ছে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর শাস্তি। 304-এর খ। 304-এর খ, গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর শাস্তি। গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর শাস্তি 304-এর খ। এরপরে হচ্ছে 305, শিশু বা পাগলের আত্মহত্যায় প্ররোচনা বা সহায়তার শাস্তি। 305, শিশু বা পাগলের আত্মহত্যায় সহায়তা অথবা প্ররোচনার শাস্তি। 305 দ্বারা হচ্ছে শিশু বা পাগলের আত্মহত্যায় প্ররোচনার বা সহায়তার শাস্তি 305। 306 ধারা হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার শাস্তি 306। 306 ধারা হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি 306। 306 ধারা হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনার শাস্তি 306। আর 305-এ হচ্ছে শিশু বা পাগল। 305-এ শিশু বা পাগল, আর 306-তে হচ্ছে প্রাপ্তবয়স্ক। 306-তে প্রাপ্তবয়স্ক, আর 307-এ হচ্ছে খুনের চেষ্টা করার শাস্তি। 307-এ হচ্ছে খুনের চেষ্টা করার শাস্তি। মানে যে 300 ধারায় যেটা সংজ্ঞা, 300 ধারায় যে খুনের সংজ্ঞা, ওই খুন করার চেষ্টা করার শাস্তি হচ্ছে 307। আর 308-এ হচ্ছে অপরাধজনক নরহত্যার চেষ্টা করার শাস্তি 308। 308 হচ্ছে 299 ধারার যে সংজ্ঞা, ওই ধারার যে সংজ্ঞা, অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি। এই অপরাধজনক নরহত্যা বা প্রাণহানির চেষ্টা করার শাস্তি হচ্ছে 308 ধারায়। চেষ্টার শাস্তি হচ্ছে 308। চেষ্টার শাস্তি 308। আর অপরাধজনক নরহত্যার শাস্তি হচ্ছে 304। অপরাধজনক নরহত্যার শাস্তি হচ্ছে 304। আর অপরাধজনক নরহত্যার সংজ্ঞা হচ্ছে 299। অপরাধজনক নরহত্যার সংজ্ঞা হচ্ছে 299। এরপর হচ্ছে 309। 309 দ্বারা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করার শাস্তি। 309 দ্বারা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করার শাস্তি। আত্মহত্যার চেষ্টা করার শাস্তি মানে আত্মহত্যা করতে গেছেন কিন্তু আত্মহত্যা করতে পারেন নাই, হ্যাঁ, তখন আপনার বিরুদ্ধে রাষ্ট্র এই শাস্তির ব্যবস্থা রাখছে। মানে মরতে যাইয়াও শান্তি নাই। 309। 309 হচ্ছে আত্মহত্যার চেষ্টা করার শাস্তি। আত্মহত্যার চেষ্টা করার শাস্তি হচ্ছে 309। আত্মহত্যার চেষ্টা করার শাস্তি 309। আত্মহত্যার চেষ্টা করার শাস্তি 309। রাসেল ভাই, আনমিউট করে কি কথা বলতে পারেন? রাসেল জি ভাই। হোসাইন। জি ভাই। যাক, মাশাল্লাহ। আমার ব্যাচমেট হিরণ মাঝিকে কি কোনো উপকার করতে পারছিলেন? হিরণ ভাই একটু ব্যস্ত আছে, হে বাইরে কই জানি গেছে। আমি বলছি, কই ঠিক আছে, বাইরে আছে একটু ভাই, আসবে। আচ্ছা যাক, আপনি যে ক্লাস অ্যাটেন্ড করতে করবেন, পারছেন কন্টিনিউ সেটাই অনেক করবেন। আপনি যে অ্যাটেন্ড হ্যাঁ করছেন ভাই, সেটাই অনেক। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ভাই আচ্ছা আপনাকে। ঠিক আচ্ছা, আছে। 309 হচ্ছে ওকে। আত্মহত্যা শাস্তি 309। এরপর হচ্ছে 310। 310 ধারা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপরাধীদের সাথে মেলামেশা করে তবে তাকে ঠগ বলে। মানে ঠগের সংজ্ঞা, ঠগ কাকে বলে? ঠগ আমরা সাধারণভাবে যেটা বুঝতাম আইনের ভাষায়, কিন্তু সেটা ঠগ না। আইনের ভাষায় ঠগ বলতে অপরাধীদের সাথে যারা মেলামেশা করে তাদেরকে আইনের ভাষায় ঠগ বলে। অপরাধীদের সাথে যারা মেলামেশা করে আইনের ভাষায় তাদেরকে ঠগ বলে। কিন্তু আমরা তো সাধারণভাবে জানতাম যে কোনো কিছু কিনতে গেলে যদি আমাকে ভেজাল মিশিয়ে দেয় কেনার ক্ষেত্রে বা কম দেয় ওজনে, হ্যাঁ, আহ সেক্ষেত্রে আমরা জানতাম যে আমি বুঝি ঠকছি, আমাকে ঠকাইছে। কিন্তু আইনের ভাষায় উল্টো, পুরো উল্টো। আইনের ভাষাটা হচ্ছে অপরাধীদের সাথে যারা মেলামেশা করে তাদেরকে ঠগ বলে। অপরাধীদের সাথে মেলামেশা যারা করে তাদেরকে ঠগ বলে। ঠগের সংজ্ঞা হচ্ছে 310। ঠগের সংজ্ঞা 310 ধারায়, আর ঠগের শাস্তি 311। ঠগের শাস্তি হচ্ছে 311 ধারায়। ঠগের শাস্তি 311, আর সংজ্ঞা হচ্ছে 310। 310 ধারা হচ্ছে ঠগের সংজ্ঞা, আর 11 ধারা হচ্ছে ঠগের শাস্তি। আচ্ছা, এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়ছিলাম। আর হচ্ছে একটা বাড়ির কাজ ছিল। বাড়ির কাজটা হচ্ছে অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি এবং খুন। 300 ধারার যে খুন, এই খুন এবং অপরাধজনক নরহত্যার পার্থক্য। খুন এবং অপরাধজনক নরহত্যার পার্থক্য, এই পার্থক্যটা কি আমরা সবাই কি পড়ছিলাম ভালোভাবে?
মিরাজ? হ্যাঁ বন্ধু, পড়ছি ঠিক আছে, বুঝতেও পারছি কিন্তু লেখা দিতে পারিনি, ব্যর্থ। এমনিতে পার্থক্যটা আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? না, পার্থক্যটা বুঝতে পারছি। আচ্ছা, নাজমুল ভাই পার্থক্যটা মুখস্থ আছে? না না, পুরোপুরি মুখস্থ নাই, তবে জিনিসটা আর কি ক্লিয়ার আর কি। আচ্ছা, রাজীব ভাই, রাজীব ভাই, ভাই, ওই যে অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি এবং খুনের যে পার্থক্য আমরা পড়াইছিলাম গত ক্লাসে, তো এই পার্থক্যটা কি আপনি কি দেখছিলেন? দেখছি মোটামুটি জানি ভাই, কিন্তু আজকে পড়ার সুযোগ পাইনি। আজকে বরগুনা জেলায় যোগদান করলাম তো আজকে। এই যে কেবল ক্লাসে আসলাম 1 মিনিট আগে। সারাদিন দৌড়ে দৌড়ে ছিলাম আর কি। ও আচ্ছা, যোগদান করছেন। জি ভাই, করছি আজকে। বরগুনায় তো এসএফ, তাই না? হ্যাঁ, এসে। ও, বরগুনায় কি বাসা ওরা নিছেন? ওরা বরিশালের সব জায়গায় জাটকা। না, বাসা দেখছি আজকে নেই নাই, হয়তো বা কালকে নেবো। ভাবিও কি বরগুনায় পোস্টিং? হ্যাঁ, বরগুনায় পোস্টিং ভাই। ও আচ্ছা, যাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের গত ক্লাসে এই ধারাগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে? মানে কেউ বুঝি নাই এমন কোনো সমস্যা আছে? কোনো ধারা বুঝতে সমস্যা আছে কিনা? আছে কারো সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু ওই পরই তো মনে থাকে না। আচ্ছা, যাক। আমার একটু বারবার 301টা যদি একটু বলতা, বুঝে আমার মাথা ঢুকে না কেন 301টা। 301 হচ্ছে তুমি একজনের মৃত্যু ঘটাইতে গেছো, হ্যাঁ? হুম। অন্যজনের ওই যাকে মৃত্যু ঘটাইতে চাইছো তাকে মৃত্যু না ঘটাই যদি অন্যজনের মৃত্যু ঘটাও, সেক্ষেত্রে তোমার শাস্তি আর কি, এই ধারায় শাস্তি হবে। মনে করো তুমি আহ করিমকে, তো করিমের সাথে তোমার শত্রুতা, হ্যাঁ, করিমের সাথে তোমার শত্রুতা, করিমকে তুমি মারতে গেছো, কিন্তু করিমকে মারতে পারো নাই, করিমের পরিবর্তে রহিম দাঁড়ানো ছিল, রহিমকে মাইরে চলে আসছো। তো এই ধারায় এই 301-এ তোমার শাস্তি হবে। ক্লিয়ার? হ্যাঁ, মানে ক্লিয়ার একজনের ক্লিয়ার। পরিবর্তে খুন করার শাস্তি। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি সামনে আগাবো? আচ্ছা, নাইম তো কথা বলতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই, হ্যাঁ। জাকির, কি বলো বন্ধু? জাকির, ইনশাল্লাহ আগাতে থাকো সামনের দিকে। আচ্ছা, তুমি কি আমাদের ক্লাস বুঝতে পারো? মানে সমস্যা হয় তোমার? আমার কোনো সমস্যা হয় না। যাক, তুমি তুমি কিন্তু উল্টোপাল্টা চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? তুমি লাইনে আসো, ঠিক আছে? একটু একটু লাইনে আসো, উল্টো লাইনে হাইটো না। 5টা মার্ক আছে, তুমি শুধু পাস করলেই কিন্তু তোমার পদোন্নতি হবে, শুধুমাত্র পাস করলেই হবে। আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র পাস করবা। কোনো সমস্যা নাই, র্যাঙ্ক এবার লাগামই নাজমুল ভাই কইছি না। যাক, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা 311 পর্যন্ত পড়ছিলাম, ঠগের শাস্তি। এরপরে হচ্ছে 312। 312 হচ্ছে গর্ভপাতকরণ। গর্ভপাতকরণ শব্দটা মনে হয় ম্যাক্সিমাম সবাই বুঝি, তারপর একটু বলি। গর্ভপাতকরণ হচ্ছে যারা গর্ভবতী, হ্যাঁ, যেসব মেয়েরা গর্ভবতী হয় তাদের যদি সন্তান আহ, যে সময় থাকে, নির্দিষ্ট সময়ে যদি প্রসব না করে এর আগে যদি সন্তান প্রসব করানো হয়, সেটাই হচ্ছে গর্ভপাতকরণ। ঠিক আছে, গর্ভপাতকরণের সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি। মানে নির্দিষ্ট যে সময় থাকে বা যে থাকে আর কি, আহ, প্রাকৃতিক নিয়মের যে আহ, এটা আর কি, সময়টা, এই সময় না করে জোর করে যদি কিছু করানো হয়, হ্যাঁ, এটাই হচ্ছে গর্ভপাতকরণ। তো গর্ভপাতকরণের এই 312 হচ্ছে গর্ভপাতকরণ যদি অন্য কেউ জোর করে করায় একটা নারীকে, সেক্ষেত্রে তারও শাস্তি হচ্ছে 312। এবং ওই নারী নিজেও যদি গর্ভপাত করে, সেক্ষেত্রে তারও শাস্তি হচ্ছে 312। বুঝতে পারছি গর্ভপাতকরণের বিষয়টা? রাজীব ভাই?
ভাই ভাই গর্ভপাতকরণটা কি বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি ভাই। মানে গর্ভপাতকরণের ক্ষেত্রে ওই নারী যদি নিজে করে গর্ভপাতকরণ, সেই ক্ষেত্রেও কিন্তু তার শাস্তি হবে। অনেকে কিন্তু এটা এটা অনেকে হয়তো মাথায় নেয় না। আর যদি আপনার কেউ বাধ্য করায়, তারও শাস্তি আছে। মানে তার তো শাস্তি হবেই, সবাই জানি যে তারই শাস্তি। কিন্তু এখানে মূলত ওই নারী যদি সেও শাস্তি পাবে, সে যদি গর্ভপাত করায়। অনেক সময় হয় না যে মানে নিজে নিজে থেকেই আগ্রহী হয়ে করায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এরকম। আহ, দুর্ঘটনাবশত হয়ে গেছে, অথবা বিয়ে শাদী হয় নাই, যে কোনো ভাবে হয়ে গেছে, তো পরে নিজেই আহ গর্ভপাত করায়, গর্ভপাত ঘটায়। তো এই এই ক্ষেত্রে ওই নারীরও শাস্তি হবে। এটা হচ্ছে 312 গর্ভপাতকরণের শাস্তি। এরপরে হচ্ছে 313-তে হচ্ছে কি, নারীর সম্মতি ব্যতীত গর্ভপাতকরণের শাস্তি। নারীর সম্মতি নাই, হ্যাঁ, দেখা গেছে সম্মতি আছে, আপনি গর্ভপাত করেন, সেটা একটা বিষয়। আর এখানে নারীর সম্মতি নাই, সম্মতি ব্যতি রেখে যদি গর্ভপাত করান, মনে করেন যে আহ ডাক্তার উম, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, আপনি নিয়ে গেলেন আপনার বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাই হোক, হ্যাঁ, যেভাবেই হোক আপনি নিয়ে গেলেন। তো ওই মেয়ে তখন সে গর্ভপাত করবে না, হ্যাঁ, সে বাচ্চাটা রাখবে। তো আপনি জোর জবরদস্তি করে গর্ভপাত করাইলেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হচ্ছে এই 313। নারীর সম্মতি ব্যতিরেক, মানে ব্যতিরেকে নারীর সম্মতি নাই, নারী চায় না যে গর্ভপাত করাইবে, কিন্তু আপনি জোর জবরদস্তি করে গর্ভপাত ঘটাইলেন, তো সেক্ষেত্রে আপনার শাস্তি হচ্ছে 313। আর 314 আচ্ছা, হচ্ছে এইটা সহজ ভাবে লেখলে না, নারীর ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করেন, এই তো ক্লিয়ার একদম সুন্দর করে। হা হা হা, সমস্যা নাই। জিনিস একই, সম্মতি আর ইচ্ছা একই জিনিস, একই। না মানে ওটা বুঝতে একটু ভেজাল হইলো, এটা তো একেবারে ক্লিয়ার। ক্লিয়ার হইলো। এখন যদি পরীক্ষায় সম্মতি আসে, তখন আপনি তো আহ, মানে বেবাচাকা হয়ে গেলে তো সমস্যা, আমি এই জন্য আমি তো বিলা, আমি পুরাইটাই বিলা। শব্দ শব্দ দুইটাই আমরা ব্যবহার করি আর কি, হ্যাঁ, যাতে এটা মাথায় থাকে আর কি। ইচ্ছা বলে তো আপনি এমনিতেই বুঝবেন বা বোঝেন, সম্মতি সেটা আপনি মাথায় নেন জিনিসটা, হ্যাঁ, এই জন্যই বারবার বলা আর কি। তো এই গেল হচ্ছে 313 গেল, যে নারীর ইচ্ছার বিরুদ্ধে বা সম্মতির বিরুদ্ধে গর্ভপাত করানোর শাস্তি 313। কি শাস্তি 314 হইতে পারে? না, শাস্তি যেটা হবে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই, কারণ কি শাস্তি হবে ওই শাস্তিতে তোমার পরীক্ষা আসবে না। আমি কি বুঝাইতে পারছি বন্ধু? সেটা ঠিক। তারপরও এখানে তুমি যেহেতু কোশ্চেন করছো 313-তে, যে সম্মতি ব্যতীত যদি কেউ গর্ভপাত করায়, সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হইতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হইতে পারে, যদি প্রমাণ হয় যে ওই নারী চায় নাই, তুমি জোর করে এই ঘটনা ঘটাইছো, তো সেক্ষেত্রে তোমার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হইতে পারে। ঠিক আমার আছে, ওইখানে হইলে 313। নাজমুল ভাই হইতে পারে। আচ্ছা, যাক, 313 গেল। এরপরে হচ্ছে 314। 314-তে হচ্ছে সম্মতি ব্যতীত গর্ভপাত করানোর সময় নারীর মৃত্যু হলে তার শাস্তি। তুমি তো এর আগে 313-তে সম্মতি ব্যতীত করাইছো, কিন্তু ওই যে যার গর্ভপাত ঘটাইছো সে জীবিত আছে। হুম। আর 314-তে তুমি সম্মতি ব্যতীতই করাইছো, মানে সম্মতি ব্যতীত করাইলে এই একটা অপরাধ, এরপরে আবার করানোর সময় ওই নারী মারা গেল, বুঝাইতে পারছি? ওই নারীও মারা গেল এই ধারায়, তখন এই ধারায় শাস্তি হবে 314। মানে সম্মতি ব্যতীত গর্ভপাত ঘটানোর সময় যদি উক্ত নারীর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে যে এই সম্মতি ব্যতীত গর্ভপাত ঘটাইলো, তার শাস্তি হচ্ছে 314। ক্লিয়ার নাজমুল ভাই? আচ্ছা, 314 কি? সম্মতি ব্যতীত আর সম্মতি সহ যদি মনে যায় গর্ভপাত করার সময় মৃত্যু হয়? এটা সম্মতি আছে, সম্মতি সহ থাকলে, এখন আহ, মৃত্যু ঘটলে, যদি মনে করেন যে কর্তৃপক্ষ যদি এটা কি এই ব্যবস্থা ধারা নেয় হবে? সেটা। না 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 এই না, এই ধারাই ধারা না, হবে? ও এটা এই আচ্ছা ধারায় আচ্ছা না। আচ্ছা। বুঝছি বুঝছি। এখানে যেটা স্পেসিফিক বলা আছে ওইটা মাথায় রাখলেই হবে আমাদের, যে সম্মতি ব্যতীত হইতে হইবে এবং উক্ত নারীর মৃত্যু ঘটতে হইবে, তাহলে হবে 314। ক্লিয়ার? দুইটা অপশন 314-তে, দুইটা অপশন। এক হলো সম্মতি ব্যতীত হইতে হইবে,
আর হইলো নারীর মৃত্যু ঘটতে হবে, উক্ত নারীর মৃত্যু ঘটলে 314। আর সম্মতি ব্যতীত নারী যদি জীবিত থাকে তাহলে 313। 313 আর 14-র মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি সবাই? 313-তে হলো নারী জীবিত থাকবে, আর 314-তে নারীর মৃত্যু ঘটবে। 314। এরপরে হচ্ছে 315, শিশুর রিতু, জীবন্ত ভূমি। হ্যাঁ, বন্ধু মনে করে যে 314, তার ভুলবশত যদি মৃত্যু হয়েছে, ডাক্তারের ভুলের কারণে মৃত্যু হয়েছে, আর একটা তো মনে করে যে তার অসুস্থতা বা তার শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয়ে গেছে, আর যদি ডাক্তার বলে মৃত্যু হয় তাহলে কি 314? ডাক্তারের ভুলে হোক যেভাবেই হোক, যদি মৃত্যু ঘটে, মৃত্যু তো ঘটছে, এখন হুম। ডাক্তারের ভুল প্রমাণ হবে তোমার মানে শেষের দিকে, কিন্তু মামলা তো তখন হবে তোমার এই দ্বারায়। ও আমার কথা, তাই। হুম মামলা হুম হুম। হবে এই দ্বারায় যদি তুমি তো আসামি পক্ষ অ্যাডভোকেট যদি শেষ পর্যন্ত প্রমাণ করতে পারে যে না আমাদের মানে আমাদের গাফলতির কারণে না, ডাক্তারের অবহেলার কারণে বা যে কোনো কারণে হয়েছে, সেক্ষেত্রে হিসাব আলাদা। বুঝতে পারছি? কিন্তু প্রথমে আগে 314 মৃত্যু ঘটলে। প্রাথমিকভাবে তোমার মামলা রুজু হবে হচ্ছে এই ধারায় 314-তে। হুম ক্লিয়ার? হুম, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, 314 গেল। এরপর 315 ধারায় বলা আছে শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধাদানের উদ্দেশ্যে কৃতকার্যের শাস্তি। মানে মনে করো যে আহ, এটা একটা, আবার একটু বলি, মানে শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধাদানের শাস্তি। হ্যাঁ, এটার একটা এক্সাম্পল দেই। মনে করো যে এখানে তো আমরা ছেলেরাই সব, মেয়েরা কেউ নাই। তো মনে করো যে থাকে না গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড, হ্যাঁ, তো যে কোনো কারণে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন এই বাচ্চাটা যাতে আহ ভূমিষ্ঠ না হয়, এই মানে ভূমিষ্ঠ সুস্থভাবে, সুস্থ সবল বা জীবিতভাবে ভূমিষ্ঠ না হয়, এই ক্ষেত্রে এই কাজের জন্য তুমি তাকে জোরপূর্বক বা যে কোনো ভাবে বুঝাই শুনাইয়া ভুলাই ভালাইয়া একটা মেডিসিন খাওয়াইলা। হ্যাঁ, যে মেডিসিনের ফলে ওই শিশুটা জীবন্ত ভূমিষ্ঠ নাও হইতে পারে, এই ক্ষেত্রে তোমার শাস্তি হবে 315। মানে ওই শিশুটার, ওই বাচ্চাটা জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দান করো, বাধা দানের উদ্দেশ্যে কৃতকার্যে যে কোনো কাজ যদি করো মানে জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 315। এই গেল 315। এবার 316 হচ্ছে অপরাধজনক নরহত্যা বলে গণ্য কাজের সাহায্যে জীবন্ত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি। অপরাধজনক নরহত্যা আমরা তো জানি, এর আগে পড়ছি। এই ধরনের কাজের সাহায্যে, এই ধরনের কাজের সাহায্যে আপনার জীবন্ত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি 316। একটা এক্সাম্পল আমরা যদি দেই, যে আপনার এই যে মনে করেন যে হাবিবা, হ্যাঁ, হাবিবা নামের একটি গর্ভবতী নারী, তার পেটে হচ্ছে আহ, সন্তান, মানে আহ, এখনো জন্ম গ্রহণ করে নাই। হ্যাঁ, একটা সন্তান। তো আমরা ওই এমন একটা কাজ করলাম, যে কাজের মাধ্যমে ওই নারী ওই মারা যাইতে পারে। এমন একটা কাজ মনে করেন যে আহ, করিম করছে, করিম এমন একটা কাজ করছে যার কারণে ওই নারী মারা যাইতে পারে। তো সেক্ষেত্রে ওই নারী যখন ওই কাজের মাধ্যমে পতিত হইল, তখন ওই নারী মারা যায় নাই, কিন্তু নারী বেঁচে গেছে যে কোনো ভাবে বা গুরুতর আহত হয়েছে, কিন্তু বাচ্চাটা, পেটের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা মারা গেছে। বুঝতে পারছি? এটা অপরজনক হত্যা। মানে আপনার ইচ্ছা ছিল হচ্ছে ওই নারীকে মারার, কিন্তু নারীর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে মারার আপনার আহ ইচ্ছা ছিল না, বা আপনার জানা ছিল না, কিন্তু আপনি মারতে চাইছেন নারীকে, কিন্তু নারী গুরুতর আহত হয়েছে, ওই নারী মারা যায় নাই, কিন্তু পেটের বাচ্চা মারা গেছে। এই যে কাজটা করলেন এটা একটা অপরাধ, নরহত্যা। এই ক্ষেত্রে আপনার শাস্তি হচ্ছে এই 316 ধারায়। মানে তিনশো আমি ষোলো কিলি আমি যদি আমি আর কি জানতাম না যে ওই ওই মহিলা বা ওই মেয়েটা প্রেগনেন্ট, এফসি মারি যদি ওই বাচ্চা মারা যায়, সে যদি বেঁচে থাকে তাইলে 316-তে আমার শাস্তি হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানতেন না সেটা না, আপনি জানতেও পারেন আবার নাও জানতে পারেন,
সেটা মুখ্য বিষয় না, কিন্তু আপনি ওই বাচ্চাকে মারার আপনার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে আপনার ওই নারীকে মারা। বুঝতে পারছি। বুঝছি বুঝছি। আপনার আর মারিয়ে ফালানোর ইচ্ছা ছিল না যে ওরে মহিলাদের মারিয়ে ফালামু, জাস্ট আমি আঘাত করছি, লাথি মারছি পেট পাশে ইয়া। বুঝছি। এই হচ্ছে 316। এরপরে হচ্ছে 317। 317তে হচ্ছে আপনার 12 বছরের কম বয়সী শিশুকে পরিত্যাগ করার শাস্তি। 12 বছরের কম বয়সী শিশু, মনে করেন যে একটা বাচ্চার বয়স 12 বছরের কম, হ্যাঁ, তার পিতা অথবা মাতা এরা কি করলো, এরা ওই শিশুকে পরিত্যাগ করলো, মানে ওই বাড়ি থেকে তাড়াই দিল, বা নির্ভরযোগ্য যে আশ্রয়স্থল ছিল সেখান থেকে তাড়াই দিল। এর শাস্তি হচ্ছে 317। এখন প্রশ্ন হলো যে বাবা মা যদি না থাকে, তো সেক্ষেত্রে তার নির্দিষ্ট যে অভিভাবক থাকবে, তার যে আপনার মানে যার হেফাজতে ওই শিশু থাকবে, সে যদি পরিত্যাগ করে তাহলেও তার শাস্তি হবে 317। ক্লিয়ার? 12 বছরের কম বয়সী শিশুকে পরিত্যাগ করার শাস্তি 317। 317 ক্লিয়ার নাজমুল ভাই? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। মানে যার তত্ত্বাবধানে বা যার যার আয়ত্তে ওই শিশু 12 বছরের কম বয়সে শিশু তো হিসেবে পড়ে, যে যদি বাড়িতে তারাই দেয় বা পিতামাতা হলে তেজ্য করে দেয় বা ভরণ পোষণ দিতে পারবে না, এইসব বিষয় আর কি। আর যদি পরিত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে 317 ধারায়। এরপরে হচ্ছে 318 ধারা। 318 ধারা হচ্ছে উম, জন্ম গোপনকরণের উদ্দেশ্যে, শব্দটা আবার শোনেন, জন্ম গোপনকরণের উদ্দেশ্যে মৃতদেহের গোপন ব্যবস্থা করার শাস্তি। জন্ম গোপনকরণের উদ্দেশ্যে মৃতদেহের গোপন ব্যবস্থা করার শাস্তি 318। একটা এক্সাম্পল দিলে ব্যবস্থা মানে ব্যাপারটা সুন্দর হইবে। মনে করেন যে বান্ধবীর যে কোনো কারণে ঘটনা ঘটে গেছে, তো ঘটনা ঘটার পরে আপনার এবং আপনার বান্ধবীর সম্মতিতে ওই বাচ্চাটাকে মারা হয়েছে, অথবা বাচ্চাটা মৃতই জন্মগ্রহণ করছে। বুঝছেন ব্যাপারটা? আপনারা মারছেন, অথবা বাচ্চাটা ভূমিষ্ঠই হয়েছে মৃত। এখন ওই বাচ্চাটা, ওই মৃত লাশ যদি আশেপাশের লোকজন, বান্ধবী মনে করেন যে হোস্টেলে থাকে, তো আশেপাশে যারা থাকে তারা যদি দেখে বা জানে, তাহলে ব্যাপারটা মানে কেমন হয়ে যায় না? তো এই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে, ওই বাচ্চা যে জন্মগ্রহণ করছে এটাই যাতে কেউ টের না পায়, কেউ না জানে, তো এই উদ্দেশ্যে বাচ্চাটাকে আপনারা গোপনে কবরস্থ করলেন, অথবা অন্য যে কোনো ভাবে একটা ব্যবস্থা করলেন, তো সেই ক্ষেত্রে আপনাদের শাস্তি হবে 318। ক্লিয়ার? 318 ক্লিয়ার রাজীব ভাই? দোস্ত জাকির, 318 কি ক্লিয়ার? নিকু, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ মিরাজ কম। বন্ধু এই বিষয়টা যদি মনে করো যে সে বাড়িতে না বসে যদি হসপিটালে যাইয়া অ্যাবর্শন করিয়া ফালাই দিয়ে সে মনে করো গোপন করিয়া কি করলো, মানে গোপনে ফালাই গেলো, ওটা কি সেম? সেম সেম সেম। তোমার কথা পরিষ্কার। বিষয়টা হলো যে বাচ্চা যে জন্মগ্রহণ করছে, এই জন্মটা তোমার গোপন করার চিন্তা তোমার থাকতে হইবে। যদি এই চিন্তা আরে থাকে যে একখানে সমস্যা করে রে। এই চিন্তা যদি থাকে, এই চিন্তার কারণে গোপন করার উদ্দেশ্যে তুমি যে কাজ করবা, সেই ক্ষেত্রেই তোমার এই ধারায় অপরাধ হবে। সেটা হসপিটালে বসে হোক, হোস্টেলে বসে হোক, বাড়িতে বসে হোক, বাসায় বসে হোক, যেখানে বসে হোক, কিন্তু মূল টপিক থাকবে, মূল বিষয়টা হচ্ছে বাচ্চাটার যে জন্ম গ্রহণ করছে এই জন্মটাকে তোমার গোপন করার উদ্দেশ্য থাকতে হইবে। কথা পরিষ্কার? ওই তো মনে করো পরিবার, হ্যাঁ, পরিবারের লোকের এসে জানাইলো না, গোপন করিয়া কি করিয়া হলো। হুম, ঠিক সঠিক। আছে বন্ধু, ক্লিয়ার। 318 গেল। এরপরে হচ্ছে 319। এই 319 থেকে আরেকটা ধাপ, তো এটা একটু ভালোভাবে দেখি। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এই এতক্ষণ যে যেগুলো পড়লাম এখান থেকে আসলে প্রশ্ন নাও হইতে পারে, কিন্তু এই 319 থেকে কিন্তু লিখিত প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে 319 থেকে একটু ভালোভাবে দেখি। হ্যাঁ, 319, 19-এ হচ্ছে আঘাত, মানে আঘাতের সংজ্ঞা। 319-এ কোনো শাস্তি নাই, 319 ধারায় কোনো শাস্তি নাই, শুধুমাত্র সংজ্ঞা দেয়া আছে, আঘাতের সংজ্ঞা। 319 ধারায় কি আছে? আঘাতের সংজ্ঞা।
আর 319 ধারায় কোনো শাস্তি নাই। আঘাতের সংজ্ঞা মানে আঘাত কাকে বলে? তো আঘাত কাকে বলে? আঘাত এখানে ইংরেজিতে এই আঘাতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিজিক্যাল ইনজুরি। ফিজিক্যাল ইনজুরি, আঘাত ফিজিক্যাল ইনজুরি, মানসিক আঘাত কিন্তু না। বুঝতে পারছি? 319 কিন্তু মানসিক আঘাত না, ফিজিক্যাল ইনজুরি। তোমার শরীরের টাচ করতে হবে, শরীরের সাথে সম্পর্কিত যেগুলো, এই আঘাত বুঝাইবে 319। 319 হচ্ছে ফিজিক্যাল ইনজুরি। তো সংজ্ঞাটা হচ্ছে একদম সংক্ষেপে ছোট আকারে যদি আমরা বলি, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা বা পীড়া দেয় তখন তাকে আঘাত বলে। একদম শর্ট সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা বা পীড়া দেয় তখন তাকে আঘাত বলে। যাদের কাছে খাতা কলম আছে সবাই একটু এটা লিখে রাখি। অনেক সময় আপনার